আমাদের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে পথসভা, এই পথসভায় সভাপতিত্ব করছে আমার মধ্য মামাতো ভাই। এখানে উপস্থিত আছেন আমার প্রায় অনেকেই আমার মানে মামা, প্রায় সবাই আমার মামা, কেউ মামাতো ভাই, কেউ হয়তো মামাতো ভাইয়ের ছেলে। আমি এই জায়গায় আমার সামনে যারা আছেন আমার সাথে এখানে আমার সাথে অনেকেই আছে আমার সফরসঙ্গী হিসেবে শ্রীপল্লী থেকে এবং চিনেগেদি থেকে। আমার সামনে আমার অত্যন্ত প্রিয় আমার এই এলাকার সকল শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার যারা মামার সম্পর্কে মামা অথবা আমার মামাতো ভাই যারা বা তাদের সন্তান যারা আমার সন্তানের মতো তারা সহ প্রিয় এলাকাবাসী প্রত্যেকে আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উপস্থিতি বক্তব্য আসলে আমি আপনাদের এলাকায় এখানে কোনো রাজনৈতিক বক্তব্য আমি দেবো না। এটা আমার নিজের জন্ম, এই করোয়াতেই আমার জন্ম হয়েছিল নানার বাড়িতে। আমি এখানে আমার কৈশোরের অনেক সময় কেটেছে। আমি যখনই এদিকে যাই নামাজ পড়ে আমার কবর জিয়ারত করে গেলাম, আমার কবর জিয়ারত করে গেলাম। আমি আসলে যখনই যাই তখন মনে পড়ে এই কুড়া বাজারে যখন ঢুকি তখনই মনে পড়ে সেই শৈশবের স্মৃতি কথাগুলো মনে পড়ে। আমার মনে পড়ে সেই ছোটবেলার কথা, স্বাধীনতার আগে পরে সেই সময়ের কথাগুলো মনে পড়ে, শৈশবের সেই স্মৃতি বিজড়িত দিনগুলো সেগুলো মনে পড়ে যায়। নানার দোকান ছিল, সেখানে যেতাম, কত সময় কাটাতাম, বাজারে সময় কাটাতাম কত, সেই স্মৃতির কথাগুলো মনে পড়ে। আমি আপনারা জানেন আমার এখানে নানার বাড়ি বা আপনারা সবাই আমার মামা বা মামাতো ভাই যারা আছেন আপনারা জানেন আমার দাদার বাড়ি যেটা সেটা হলো চিনেগাতি উপজেলার জুলগাঁও গ্রামে। আমার দাদা ছিল 27 বছর চেয়ারম্যান, তখন প্রেসিডেন্ট বলতো 27 বছর উনি চেয়ারম্যান ছিলেন। আমরা আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি, প্রায় 24 বছর যাবৎ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে রাজনীতির সাথে জড়িত দীর্ঘ সময় 30 বছর উপরে রাজনীতির সাথে আমি জড়িত। উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে 4.5 বছর উপজেলা চেয়ারম্যানের 4.5 বছর উপরে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করলাম। আপনাদের দোয়ায় আল্লাহ অশেষ রহমতে মানুষের ভালোবাসার কোনো কমতি ছিল না, মানুষের ভালোবাসা পেয়েছি, সততা এবং নিষ্ঠার কোনো কমতি ছিল না। উপজেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছি, কোনো ধরনের কোনো ঘাটতি ছিল না। আমি আমার দায়িত্ব পালন করতে যে সততার আমি করি নাই। অন্যান্য উপজেলা চেয়ারম্যানদের সম্বন্ধে বা অন্যান্য জনপ্রতিনিধি সম্বন্ধে আপনারা শুনে দেখবেন কত অনিয়মের ছক তাদের আছে, কত অনিয়ম তাদের ছোঁয়ায় আছে। আমার শুনতে সেগুলো খারাপ লাগে, ঘৃণা হয়। আমার এখন শোনা যায়, এখন কি শোনা যায়? আসলে আমি আমার জীবনে আমি কোথাও সততার ঘাটতি এটা আমি কখনো করি নাই। আমি আমার জীবনে কোথাও কোনো দাগ লাগাই নাই। আমি আমার ব্যক্তিগত চরিত্র থেকে শুরু করে সততার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঘাটতি আমি করি নাই। এটা আমি গল্প করে বলি না, আমি সবসময় আল্লাহ পাকের কাছে এটা মোনাজাত করে বলি যে আল্লাহ পাক যাতে করে আমাকে অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে আমাকে দায়িত্ব পালন করার সুযোগটুকু দেয়। এটা আমি জানি। আমার দাদা 27 বছর চেয়ারম্যান ছিলেন, আমার বাবা করেন নাই। আমার দাদার একমাত্র সন্তান ছিল, আমার বাবার চাচাতো ভাই, তারা করেছে নির্বাচন, চেয়ারম্যানই করেছে। আমি যখন জনপ্রতিনিধি হয়েছি বা আমি যখন একটি দলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি, আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি আমি করার চিন্তা করি নাই। আমি ক্ষমতার কোনো অপব্যবহার আমি করি নাই।
আর মানুষকে ভালোবাসার ক্ষেত্রে অনেকেই অনেক রকমের কথা বলতে পারে, কিন্তু মানুষকে ভালোবাসার ক্ষেত্রে আমার কাছে কোনো কমতি নেই। উপজেলা পরিষদে নির্বাচিত হয়ে কোনো কেন্দ্রে আমি সেকেন্ড হইনি, আমি প্রত্যেকটা কেন্দ্রে প্রথমে উপজেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হয়েছি। আমি আমার অফিসে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য দিয়ে বললেন, আমার অফিসে সবচেয়ে দামি সোফা, আমার অফিসে আমি এসি লাগাই নেই। উপজেলা পরিষদে আমি যতক্ষণ চেয়ারম্যানি করেছি, যতদিন চেয়ারম্যানি করেছি, আমার অফিসে দামি সোফা যেটা, সেটা দরজার কাছেই ফেলে রেখেছিলাম, বসিয়ে রেখেছিলাম, যাতে করে মানুষ এসে ওই প্রথমেই ঢুকে সেই দামি সোফায় বসতে পারে। আমাকে অনেকেই ঢুকে প্রথমে, অনেক অফিসাররা অনেকেই ঢুকে আমাকে বলতো যে দামি সোফাটা দরজার কাছে একদম ঢুকতে কেন রেখেছেন। আমি বলেছি আমার কাছে যারা সবচেয়ে দামি মানুষ তারা সেই সোফায় বসবে, সবচেয়ে দামি মানুষগুলোর জন্য সেই সোফা আমি রেখেছি। তো তারা জিজ্ঞেস করতো আপনার কাছে সবচেয়ে দামি মানুষ কে? আমি বলেছি আমার কাছে সবচেয়ে দামি মানুষ হলো যে সমস্ত মানুষগুলো লুঙ্গি পরে আসে, তারা সেই গ্রামের সহজ সরল মানুষগুলোই আমার কাছে সবচেয়ে দামি মানুষ। তারাই আমার কাছে সবচেয়ে দামি। ওই দামি মানুষগুলোর জন্যই ওই দামি সোফাটা আমি রেখেছিলাম। সবচেয়ে লুঙ্গি পরা সব গ্রামের ওই খালি পেয়ে আসা বা সাধারণ ভাবে আসা সেই দামি মানুষগুলোর জন্যই আমার অফিসে এখনো আছে, আপনাদের দেখতে পাবেন সেই দামি সোফাটা আমি রেখেছিলাম। আর সাধারণ মানুষের কথা শোনা, তাদের প্রতি ভালোবাসা, আন্তরিকতার সাথে মানুষের কাজ করা, সততার সাথে দায়িত্ব পালন করা, সেটাই আমি করেছি। আমি সেবা দেওয়ার ক্ষেত্রে মনে করি আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়েছি, আমি আইন পাশ করেছি, এলএলবি পাশ করেছি, কোর্টে আইন প্র্যাকটিস করলেও আমার দিন ভালো যেত, সরকারি কোনো ভালো কর্মকর্তা হওয়ার সুযোগ আমার ভাগ্যে, আমি যদি চেষ্টা করতাম তাহলে সেটাও হতো। আমি ব্যবসা বাণিজ্য করেছি, সেখানেও আমি আল্লাহর রহমতে সফলভাবে আমার জীবনকে আমি তৈরি করতে পেরেছিলাম। আমার আল্লাহ পাক সেটুকু আমাকে যোগ্যতা দিয়েছিল। আর আমি রাজনীতি করেছি শুধুমাত্র মানুষের সেবা করার উদ্দেশ্যে। আমি মনে করেছি যে এই আমাদের শ্রীপতি ঝিনাইগাতি, এই শ্রীপতি ঝিনাইগাতি বাংলাদেশের মধ্যে একটি পিছিয়ে পড়া এমন একটি উপজেলা, এখানে নেই মানুষের কর্মের ব্যবস্থা, নেই কোনো বিশেষ ব্যবস্থায় মানুষকে উপকার করার জন্য তেমন কোনো ব্যবস্থাপনা এখানে নেই। আমাদের এখানে অনেক কিছু করার মতো আছে, কিন্তু মানুষের সেই ব্যবস্থা করার মতো আমাদের এখানে কোনো নেতা অথবা এখানে কোনো এমপি সেই ধরনের কখনো কেউ দায়িত্ব গ্রহণ করে নাই বা চেষ্টা করে নাই। যার জন্যই আমি বরাবরই চেষ্টা করেছি। 2001 সালে মনোনয়ন চেয়েছি, 2006 নির্বাচন হয় নাই, 2008-এ আমি মনোনয়ন চেয়েছি, 2014-তে মনোনয়ন, আপনি জানেন 2014 মনোনয়ন আমার জন্য হয়েছিল, আবার ষড়যন্ত্র করে আমার নমিনেশন কেটে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক সময় হয়েছে। আমি চতুর্থবারের মতো উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছি। আমার বিরুদ্ধে যখন তৃতীয়বার হয়েছি তখনও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নানাভাবে। কারণ আমি যখন এই স্বপ্ন দেখি, এই শেরপুর দিনের সংসদে যাওয়ার স্বপ্ন দেখি, তখনই নানা রকম ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে সভাপতি হওয়ার সময়। চতুর্থবার যখন সভাপতি হয়েছে তখন লম্বা সময় ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেও তারা সফল হতে পারে নাই। আল্লাহ রসের সম্মতে আমি আবার, তারা আমাকে প্রায় 1 বছর সভাপতির পদ থেকে আমাকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল। 1 বছর ধরে থেকেও আমি আবার আমার জায়গায় বহাল তবিয়তে আল্লাহ রসের সম্মতে মানুষের দোয়া এবং ভালোবাসায় আমি আমার শপথে বহাল তবিয়তে আছি। এখনো বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইগাতি উপজেলা শাখার সভাপতির দায়িত্ব আমি অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছে। আমি জানি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই অনেক প্রতিবন্ধকতা, অনেক লড়াই করে, অনেক যুদ্ধ করে আল্লাহ পাক হয়তোবা পরীক্ষা করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেইভাবে আমি 2014-তে যখন আমার মনোনয়ন হলো, তখন অনেকেই টিভি স্কুলে দেখেছে, অনেকেই আমাকে ফোন দিয়েছে যে আমার মনোনয়ন হয়েছে। আমি জানি যে আমার মনোনয়ন হয়েছিল, আমাকে ফোন দেওয়া হয়েছিল গণভবন থেকে, সেদিন শুক্রবার ছিল, নামাজের আগে আমাকে ফোন দেওয়া হয়েছিল। তারা বলেছিল যে 2014-তে যা নামাজের পরে এসে বিকালবেলা নমিনেশন
যে সই করা কাগজ সেটা সংগ্রহ করার জন্য বলা হয়েছে। দুঃখের ব্যাপার, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আমার নমিনেশন সেটা কেটে দিয়ে আবার ইঞ্জিনিয়ার একে ফজল হক চাঁদ সাহেবকে আবার দেওয়া হয়েছে। আমি ব্যথায় ব্যথিত হয়েছি। আমি নানাভাবে আমাকে তারা আমার যে নমিনেশন সেটা চক্রান্ত করে ছিনতাই করেছে। একইভাবে 18 সালের নির্বাচনের যে প্রক্রিয়া ছিল, আমাদের নেত্রী বিরোধী দল না আসার কারণে তখন প্রার্থী কে ভালো কে মন্দ সেটা বিচার করার প্রয়োজন হয় নাই। সেভাবেই আমাদের আবার যিনি এই এখনো যিনি এমপি হিসেবে আছেন তাকেই আবার নমিনেশন দিয়ে 18 সালের বৈতরণী পার করেছে। এটা আপনারা ভালোভাবে জানেন। এরপরে এবার এই 5 বছরের কর্মকাণ্ড আল্লাহর রহমতে আমার দক্ষতা আমার যোগ্যতা সবকিছু মূল্যায়ন করে এবং জনগণের ভালোবাসার কথা মূল্যায়ন করে মানুষ এক বাক্যে বলেছে এই আসনে আমাকেই তারা ভালোবাসে। এই ভালোবাসার কথা মূল্যায়ন করে সকল রিপোর্টের ভিত্তিতে আমাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। আমাকেই মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আপনারা জানেন মনোনয়ন বোর্ডের যে মিটিং হয়েছিল, এই মনোনয়ন বোর্ডের মিটিং এর মধ্যেও সিদ্ধান্ত হয়েছিল আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। কিন্তু অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে। দুঃখের সাথে বলতে হয় খুব ব্যথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বারবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আপনারা যারা আমার শ্রদ্ধেয় মামারা আছেন, এই মামাতো ভাই আমার অত্যন্ত প্রিয় পরিবারের সদস্য সবাই, আমি জানি এখানে কোনো রাজনৈতিক লোক না, এখানে সব দলের মানুষ যারা আমাকে ভালোবাসে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, জাতীয় পার্টি নাই, সবাই আমার আত্মীয় স্বজন আমাকে ভালোবেসে এই এলাকার সর্বদলীয় মানুষ এখানে এসেছে। আপনারা জানেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার মনোনয়ন কেড়ে না হয় সেদিন সবচেয়ে ব্যথায় আমি ব্যথিত হয়েছিলাম। আমার এতটাই খারাপ লেগেছিল যে আমি দীর্ঘ সময় লড়াই করেছি। বঙ্গবন্ধু 23 বছর লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমি সেদিন আমার শ্রীপতি ঝিনাইগাতি থেকে যে সমস্ত নেতৃবৃন্দ গিয়েছিল তাদের চোখের পানি দেখে আমি নিজেকে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমি এতটাই ব্যথিত হয়েছিলাম যে তাদের সাথে কান্না করে চোখের পানিটুকু আমার বের হতে চেয়েছিল না, যে আমার হৃদয়ে এতটাই ব্যথা যে অধিক শোকে পাথর হয়ে গিয়েছিলাম। আসলে দুঃখের কথা কি বলবো, আপনারা আমার আপনজন, আপনাদের কাছে 2-4টি কথা এই জন্য বললাম। এতটা ব্যথায় ব্যথিত হয়েছিলাম, আমার মনে হয়েছিল যে আমি দীর্ঘ সময় এই শ্রীপতি ঝিনাইগাতি মানুষের জন্য লড়াই করে গেলাম। আমি দীর্ঘ সময় এই আসনের মনের জন্য লড়াই করে গেলাম। আমার ব্যক্তিগত জীবনের অনেক ক্ষতি আমি করেছি। আমি আমার ব্যবসা বাণিজ্য এত সুন্দর আন্তর্জাতিক ব্যবসা আমি করতাম, এগুলোকে আমি প্রায় বন্ধ করে দেওয়ার মতো অবস্থা সময় না দিয়ে, আমার একটা অটোরাইজ ফিল্ড সেটাকে বন্ধ করে দেওয়ার মতো অবস্থা সময় না দিয়ে আমি আমার সকল কিছু ক্ষতি করে আমি এই এলাকার মানুষের সেবা দেওয়ার উদ্দেশ্যে আমি শ্রম দিয়েছি। আমি সেদিন শুধু এইটুকুই ব্যথিত হয়েছি, আমার বুকে শুধু এই যন্ত্রণাটুকুই বেজে উঠেছে বারবার, যে আমার জীবদ্দশাতে হয়তো বা আর আমি এমপি হয়ে এই এলাকার মানুষের হয়তো সেবা দিতে পারবো না। আমার এই এলাকার মানুষ হয়তো বা তারা যে এলাকার যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে বিশেষভাবে বরাদ্দ নিয়ে এসে কাজ করার যে পরিকল্পনা আমার ছিল সেটা হয়তো বা বাস্তবায়ন করার সুযোগ হয়তো আমি আর আমার জীবদ্দশাতে পাবো। আমি ব্যথিত হয়েছিলাম, আবেগে আপ্লুত হয়ে গেছিলাম। আমি মনে করেছিলাম যে আমার বেঁচে থাকাটাই হয়তো বা আর সার্থকতা হবে না, কিন্তু না। আমি যখন আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলাম এবং আমাদের মাননীয় পার্টির সাধারণ সম্পাদক তারা বললেন যে তুমি নির্বাচন করো, যেহেতু এবার ওপেন করে দেওয়া হয়েছে, তুমি নির্বাচন করো, এলাকার মানুষ যদি তোমাকে ভালোবেসে ভোট দেয় এবার দলীয় কোনো বাধা থাকবে না, দলের নেতাকর্মীরা সবাই তোমার পক্ষে নির্বাচন করতে পারবে। সাধারণ মানুষ তোমার সততা তোমার আন্তরিকতা দেখে যারা জনপ্রিয় তাদের জন্যই এবার আমি ওপেন করে দিয়েছি। কারণ এবার যেহেতু বিরোধী দল নাই, প্রতিযোগিতায় নৌকায় যদি ভোট না দেয় মানুষ, তাহলে স্বতন্ত্র প্রার্থী থেকে সবাই মিলে ভোট দেবে। তুমি তোমার
জনপ্রিয়তা দিয়ে সবার ভালোবাসায় সবার ভোটে জয়যুক্ত হয়ে আসলে তোমাকে আরো অনেক বেশি মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি তখন আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করলাম। ব্যথা দুঃখ থাকার পরেও আমি সাথে সাথে মন্ত্রণালয়ে যে উপজেলা পরিষদের চেয়ার অফিস আমার গাড়ি সেটা সারেন্ডার করে আমি ছেড়ে দিলাম। উপজেলা পরিষদের চেয়ার আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এসে আমি তড়িঘড়ি করে কাগজপত্র রেডি করে, কারণ স্বতন্ত্র নির্বাচন করলে মানুষের কিছু দস্তখত দিতে হয়, সেগুলো করে তড়িঘড়ি করে আমি মনোনয়নটা জমা দিলাম। আমার অনেক জনগণ যারা এসেছিল তারাও একটি কথাই বলল যে আমরা আপনাকে ভালোবেসে ভোট দেব, আপনি নির্বাচন করেন, নমিনেশনের প্রয়োজন নেই। জনতার কাছে এই নমিনেশন, জনগণ ভোট দিলেই আপনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। আসলে আমি ঘুরে দেখলাম আমার দুইটি উপজেলাতেই মানুষের ভালোবাসা আমার প্রতি আছে। আমি দেখেছি প্রার্থীর যোগ্যতার মূল্যায়নে আল্লাহর অশেষ রহমতে মানুষ আমাকে ভালোবাসে, মানুষের কাছে সম্মান আমি পাই, সততার মর্যাদা মানুষ দিতে জানে, সততার মূল্যায়নটুকু মানুষ করতে জানে। তাই মানুষ আসলে যোগ্যতার মূল্যায়নটুকু করতে জানে। আমার বিশ্বাস মানুষ ভালোবেসে এই শুধুমাত্র এই কুড়ুয়া আমার নিজের জন্মভূমির এই গ্রাম নয়, শ্রীবর্তী উপজেলার প্রত্যেকটা কেন্দ্রে আমি মনে করি বিপুল ভোটে আমি জয়যুক্ত হই। এটা আমার নানার বাড়ি এলাকা, এটা আমার মামার বাড়ি এলাকা শ্রীবর্তী, আর ঝিনাইগাতি আমার দাদার বাড়ি এলাকা, আমার বাবার বাড়ি এলাকা। সেই এলাকাতে আমার মনে হয় শহীদুল সেখানে 1.5 লক্ষ ভোটের মধ্যে 3000 থেকে 5 লাখ ভোট সর্বোচ্চ আনতে পারবে কিনা সন্দেহ আছে। আমি মনে করি আমার দুইটি উপজেলায় আমার সমান সমান, একটা বাবার বাড়ি একটা মায়ের বাড়ি, দুইটাই তো সমান নাকি বলেন? করতে করতে আমার দুই উপজেলাতে আমার সমান অধিকার। নানার বাড়ির এলাকার মানুষ, মামাতো ভাইয়েরা মামারা কি আমাকে ফেলে দিতে পারবেন? বলেন, আমাকে ফেলে দিতে পারবেন? আমাকে অবশ্যই জায়গা দিতে হবে। আর 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 আমি তো আপনাদের ডাকেও সাড়া দিতে পারবো। বলেন, আপনার ডাক দিলে কি আমি আসবো না? আমি অবশ্যই, আমি এমপি হলে তো অবশ্যই চিন্তা করবেন আপনারা যে আমাদের কেউ বলবেন, মামারা বলবেন আমাদের ভাগিনা এমপি, মামাতো ভাইয়েরা বলবে এই আমি তো আপনার মামাতো ভাই, আমি কুড়ুয়ায় থাকি, আমি আশেপাশে যে সমস্ত গ্রাম অথবা শ্রীবর্তী যারা আছে তারা একই কথা বলবে, এটা আপনার মামার বাড়ির দেশ আর ওটা হলো আপনার বাবার বাড়ি। সেই ক্ষেত্রে আমাকে দুই উপজেলায় সমান সমান দৃষ্টিতে আমি দেখবো ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা নাকি বলেন আপনারা? আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে আমি আমার অধিকার নিয়ে, আমার বাড়ির অধিকার, আমি সেই অধিকার নিয়ে আপনাদের কাছে আগামী 7 তারিখে একটি করে ভোট আমি আপনাদের প্রার্থনা করছি। অবশ্যই তো আপনারা দিবেন নাকি বলেন আপনারা? হাত ধরে দেখিয়ে দেন। আমি জানি আমার ভিতরেও অনেকে আছেন, আমার মামাতো ভাইয়ের স্ত্রী যারা আছেন, আমার ভাবি, আমার মামিরা আছেন ভিতরে, অনেকেই আছেন, আমার মা বোনরা অনেকে আছেন ভিতরে, এবং আমার সামনে যারা আছেন প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আমাকে আপনার সমর্থন দিয়ে বললেন। শুধু এটাই না, সারা উপজেলাতে আপনার খবর দিয়ে দেখবেন, ঝিনাইগাতি সহ এই শ্রীবর্তীর প্রত্যেকটা জায়গাতে আল্লাহর অশেষ রহমতে মানুষ আমাকে ভালোবেসে ভোট দেবে। নীরবে সর্বদলীয় মানুষ, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, জাতীয় পার্টি থেকে শুরু করে যারা রাজনীতি না করে তারা সহ প্রত্যেকেই আমি যে প্রতীক পাবো সেই প্রতীকেই ভোট দেবে ইনশাআল্লাহ নাকি বলেন আপনারা? আমি প্রতীক চেয়েছি, একটা হলো
আরেকটা হলো ঈগল পাখি, দুইটার একটাই পাবো ইনশাআল্লাহ। আমি সেটা মনে করি। কোনটা ভালো হয় আপনাদের কাছে বলেন? ট্রাক না ঈগল পাখি? বলেন ট্রাক না ঈগল পাখি? ট্রাক ট্রাক না, বাঘ নাই, ট্রাক আছে, ট্রাক ট্রাক আছে আর ঈগল পাখি আছে। ট্রাক হলেই ভালো হবে। আচ্ছা ট্রাক, তাহলে ট্রাকই নেওয়ার চেষ্টা করবো। আমার সমস্ত প্রার্থী আরো যেতে আছে। নির্বাচন করেছিল ট্রাক লম্বা। চেষ্টা করবো নেওয়ার জন্য চেষ্টা করবো। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনারা 7 তারিখ পর্যন্ত আপনারা জানেন 2টি উপজেলা আমাকে বিচরণ করতে হয়, মানুষের দরে দরে যেতে হয়। আপনাদের কাছে কি ভোট প্রার্থনা করার জন্য আরো আসতে হবে না? আপনারা কষ্ট করে আমার জন্য ভোট দেবেন বলেন। আপনারাই কষ্ট করে এই কথা এই কুড়িগ্রাম ইউনিয়নের প্রত্যেকটা অঞ্চলে আপনারা বিচরণ করে এবং শ্রীবর্তী সব জায়গায় আপনার মামার বাড়ির লোকজন আপনারা ভাগাভাগি করে বের হয়ে আপনারা ভোট প্রার্থনা করবেন। এটা আমার বিশ্বাস। আপনারা টিম করে প্রতিদিনই সকাল করে বের হবেন। টিম করে বের হয়ে যদি সারা উপজেলায় আপনারা ভোট প্রার্থনা করেন, প্রথমে কুড়িগ্রাম ইউনিয়ন শেষ করলেন, পরে পাশে আপনারা অন্য অন্য ইউনিয়নগুলোতে যদি আপনারা ভোট প্রার্থনা করেন, তাহলে অবশ্যই আমি মনে করি মানুষ আপনাদের মাধ্যমে আমাকে ভালোবেসে এই নিশ্চয়ই বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করবে। আগামী 7 বিজয়ের বেশে আপনারা ঘরে ফিরতে পারবেন। আর আরেকটা বিষয় বলি, ভোট হবে অত্যন্ত নিরপেক্ষ। অনেকেই বলে থাকেন যে আমরা ভোট দিতে পারবো কিনা। আন্তর্জাতিকভাবে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক চাপ আছে। এবারে ভোট হবে অনেক নিরপেক্ষ, অনেক স্বচ্ছ ভোট হবে। কোন 2 নম্বরই করার সুযোগ নাই, এবার সুযোগ নাই। আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে তোমাকে আমি মনোনয়ন দিয়েছি বাবা, তুমি হলো আমার প্রার্থী আর একটা দলীয় প্রতীক। কাজেই এখানে কিছু করবে অনিয়ম, সেই সুযোগ আমি দেব না ইনশাল্লাহ। আপনাদেরকে সতর্ক, এটা আমি যারা ওই 2 নম্বরই করার চিন্তা করে তাদেরকে সতর্ক করে দিয়ে বলছি যে কোনো ধরনের অনিয়ম করার সুযোগ বাংলাদেশে হবে না। আর শেরপুর দিনে এবার কোনোভাবেই সে অনিয়ম করার সুযোগ পাবে না ইনশাল্লাহ। আপনারা নিশ্চিন্তে যারা অন্য দল করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিশ্চিন্তে ভোট দিতে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন এবং সাথে করে মা বোনদের সাথে করে নিয়ে যাবেন, যাতে করে সবাই মিলে ভোট দিয়ে অধিক ভোটে, অনেক বেশি ভোটে আপনারা জয়যুক্ত হতে পারেন। বিজয়ের বেশে যাতে করে আপনারা ঘরে ফিরতে পারেন। আমি আসলে আপনারা জানেন যে আপনাদের সাথে হয়তো সময় অনেকের সাথে দেখা করার সুযোগ হয় নাই। এরপরেও যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা দেখবেন, আপনারা যখনই ডাকবেন তখনই আমি আপনাদের পাশে এসে হাজির হব। সময় যখনই আপনারা বলবেন আমাকে যে কোনো ব্যাপারে, আমি জানি গণসভা থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে আমাকে এই গ্রামে, এই এলাকায় যখনই যারা ডাকে, আমি এমনিও তো মানুষের ডাকলে আমি যাই, সবসময় আমি এসেছি। এরপরেও আপনাদের যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে আপনারা আমাকে স্মরণ করলে আমি এসে আপনাদের সামনে হাজির হব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে এইটুকুই বলছি, আপনারা কষ্ট করে আসতে সমবেত হয়ে আমার জন্য যে ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, সেজন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। বসার ব্যবস্থা করতে পারলে ভালো হতো। এরপরেও আমি বলবো যে সবসময় আমার কাছে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসার জন্য 24 ঘন্টা দরজা খোলা। আমি কখনোই কাউকে দেখা করার ক্ষেত্রে, যদি এখন নির্বাচনকালীন সময়ে প্রায় 18 থেকে 20 ঘন্টা পরিশ্রম করতে হয়, অনেকে ফোন করে, যখন আমি হয়তো এক এক জায়গায় এক এক সময় থাকি, নির্বাচনকালীন সময়ে একটু ব্যস্ততার মধ্যে, নির্বাচন শেষ হয়ে গেলে তো আল্লাহর রহমতে আমরা যদি পাশ করে আসি, অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে, নিয়মের মধ্য দিয়ে এই শ্রীপতি ঝিনাইগাতিকে ঢেলে সাজাবো। এই অঞ্চলের সকল অসমাপ্ত কাজ, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট থেকে শুরু করে এই শ্রীপতি ঝিনাইগাতি 2টি উপজেলাকে পর্যটনে সমৃদ্ধ করব।
আমি ঢেলে সাজাবো এই দুইটি উপজেলা, যাতে করে এই উপজেলার মানুষগুলো, এই দুটি উপজেলার মানুষগুলো সুন্দরভাবে বসবাস করতে পারে এমন সুন্দর পরিবেশ করব। বিশেষ বরাদ্দ এনে এই দুটি উপজেলাকে একটা সুন্দর পরিবেশের মধ্যে আমি ঢেলে সাজাবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ ঠান্ডার মধ্যে আপনারা কষ্ট করছেন। পরিশেষে শুধু এটুকুই বলতে চাই, আমি আপনাদেরই সন্তান, আমার এই গ্রামেই যেহেতু আমার জন্ম, আমি আপনারা আমার অত্যন্ত আপনজন। আপনাদের আজকে যে ঠান্ডার মধ্যে কষ্ট করছেন এবং আগামী 7 তারিখ পর্যন্ত আপনারা ভোটের জন্য একটু কষ্ট করবেন তো আপনারা। টিম করে এই গ্রাম থেকে টিম করে, আমি জানি এই গ্রামে দেখা গেল আপনারা 500-1000 লোক টিম করে আপনারা প্রতিদিনই যদি বের হন 10 জন করে, আমার মামারা আছে তাদেরকে বলবো, মমতা ভাইরা আছে তাদেরকে বলবো, টিম করে যদি 10 জন করে লোক বের করে আপনারা ভোট প্রার্থনা করতে চান, তাহলে অবশ্যই মানুষ আরো উদ্বুদ্ধ হবে। কি বলেন আপনারা? আপনারা যদি বের হন তাহলে আমি মনে করি যে এটা আরো সুন্দর হবে, আরো সহজ হবে নির্বাচনটা আমাদের জয়ের জন্য। সর্বোপরি যারা অন্য দলের আছেন তাদেরকে বলবো, যদি মিথ্যা মামলা টামলা তাদের হয়েছে, আমি নির্বাচিত হয়ে আসলে তাদের এই মিথ্যা মামলাগুলো আইনগত সহায়তা দিয়ে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা, মার্কা পাওয়ার পরে কাউকে হয়রানি করতে দেব না, মিথ্যা মামলায় গ্রেফতার করতে দেব না কাউকে ইনশাল্লাহ। আমি আশ্বস্ত করে গেলাম, যারা অন্য দল করেন, তারা অন্যান্য দল করেন, তাদের উদ্দেশ্যে বলে গেলাম, যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি আপনাদের হয়ে আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা আমি করবো ইনশাল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে, আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আমি মামাদের কাছে দোয়া চাই, আমার মামাতো ভাইদের কাছে আমি সহযোগিতা চাই, আমার মামাদের কাছে সহযোগিতা চাই। আমরা আগামী 18 তারিখে মার্কা পাওয়ার পর এই গ্রাম থেকে আমরা টিম করে, মামা আছেন, আমাদের মামাতো ভাইরা আছেন, সবাই মিলে, অন্যান্য মামারা আছেন, সবাই মিলে, আমার হেলাল মামা উনি অসুস্থ, ওপেন হার্ট হয়েছে, ঢাকায় আছেন, ও উনি একটু চিকিৎসাধীন অবস্থায় আছেন। উনি বলেছিলেন যে উনি আসতেন, তো আমি মনে করি উনি যদি সুস্থ হয় উনি আসবেন। আপনারা সবাই মিলে টিম করে আপনারা বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করবেন তো আপনারা, নাকি বলেন? যাতে করে এই গ্রাম থেকে আপনারা যদি বের হয়ে ভোট প্রার্থনা করেন, তাহলে মানুষ বুঝবে যে না, এই গ্রামে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তারা টিম করে বেরোচ্ছে ভোট প্রার্থনা করার জন্য। আমি এই কথা বলে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রেখে, আবারও আমার প্রতীক যেটাই হোক না কেন, ট্রাক হোক আর পাখি হোক, যেটাই হোক, সেই প্রতীকে আপনারা আগামী 7 তারিখে সবাই ভোট দেবেন। এবং মা বোনরা সহ, বাড়ির ভিতরে আমার মামি বা মামাতো ভাইয়ের ওয়াইফ যারা আছেন তারা সহ, আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা সহ প্রত্যেকে ভোট কেন্দ্রে আমার সেই প্রতীকে ভোট দিয়ে আপনারা বিজয়ের বেশে ফিরবেন ইনশাল্লাহ।